তুমি নেগেটিভ মার্কিং ট্র্যাক করতে পারতেছো। তো এই কাজগুলো তোমাকে আগে থেকেই করতে হবে। পরীক্ষার আগের রাতে তুমি চিন্তা করে গেলা যে আমি নেগেটিভ মার্কিং কমবো, এটা পসিবল না। তোমাকে আগে থেকে এটা ট্র্যাক করতে হবে, আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া ওই একদিনে তুমি কখনোই নেগেটিভ মার্কিং কন্ট্রোল আনতে পারবা না, পারবা না, এটা লিখে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছো, তো ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা দিছো, তো দেখা যায় যে সবগুলো পরীক্ষাতেই ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ভাই নেগেটিভ মার্কিং। তো অনেকে তোমরা প্রশ্ন করো যে ভাই নেগেটিভ মার্কিংটা আমরা কিভাবে কমাবো। তো এই নেগেটিভ মার্কিং কমানোর ইফেক্টিভ কিছু ওয়েতে আমরা ডেমো হিসেবে একদম লাইভ ডেমো তোমাদের দেখবো। একটা এক্সাম দেওয়ার ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলোতে খেয়াল রাখবা সেগুলো আমি টোটাল একদম লাইভ তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? তো আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু 0.25 মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে দেখবা অনেকে হয়তো চান্স পাচ্ছ বা তোমাদের ডিজায়ার যে সাবজেক্টটা সেটা তুমি পাচ্ছ না তোমার পজিশনটা পিছিয়ে থাকার কারণে। ওই যে নেগেটিভ মার্কিং তুমি দাগে আসছো, ওখান থেকে হয়তো 1-2 মার্ক তোমার কেটে নিছে। তো নেগেটিভ মার্কিং হলে তোমার পজিশনটা পিছিয়ে আসছে, বা অনেকের 0.25 এর চান্সই হয় নাই। তো নেগেটিভ মার্কিং তুমি যদি একটু কমাইতে পারো, দেখা যায় তোমার কিন্তু খুব ভালো মতো চান্সও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর নেগেটিভ মার্কিংটা কি, তুমি যে মার্কটা পাইছো, তোমার যে মার্কটা আসছে ওই মার্ক থেকে তোমার কেটে নিচ্ছে। তুমি 100টায় যদি দাগায় আসো, তার মধ্যে তোমার 60টা প্রশ্ন হয়েছে, এবার 50টা নেগেটিভ মার্কিং ভাই তোমার ওই 60 মার্ক থেকে কমে যাচ্ছে। তো দেখো 60 পেলে তোমার কিন্তু টপ সাবজেক্ট তুমি পাইতা, সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কটা কত কমে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা আজকে দেখবো আমাদের নেগেটিভ মার্কিংটা কিভাবে কমাবো। তো এখানে আমাদের যে গুচ্ছ এক্সাম ব্যাচটা আছে, এখন গুচ্ছ রিভিশন এক্সাম যেটা চলতেছে, তো এটা থেকে আজকে দেখাবো। তো আমাদের একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচটা আছে। তো এখানে আমরা ঈদের জন্য কিন্তু 100 টাকা ডিসকাউন্ট তোমাদের দিয়ে দিছি। তো এখানে 350 টাকার পরিবর্তে তোমরা 250 টাকা দিয়ে মাত্র এনরোল করতে পারবা। তো এখানে কিন্তু সর্বোচ্চ এক্সাম তুমি পাবা। সর্বোচ্চ এক্সাম বলতে দেখো মোট 58টা লাইভ এক্সাম তুমি পাচ্ছ। অলরেডি 8 দিনের এক্সাম হয়ে গেছে, 10 দিনের মতো এক্সাম হয়ে গেছে, বাকি সবগুলো এক্সাম ওয়েবসাইটে সাজানো আছে, ঠিক আছে? এখানে দেখো ওয়েবসাইটে সবগুলো সাজানো আছে। তো এখানে তুমি অলরেডি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট সবগুলো এক্সামে পাচ্ছ। পাশাপাশি কিন্তু এখানে 6টা এমসিকিউ ম্যারাথন ক্লাস হবে, যেখানে ইম্পর্টেন্ট প্রশ্নের উপর লাস্ট মোমেন্টে তুমি রিভিশন দিয়ে নিতে পারবে, ঠিক আছে? চলো এখান থেকে যদি এনরোল করতে চাও, এটার আমি ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে রাখবো, বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেটাতে যোগাযোগ করলেও তুমি বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? তো আমাদের এক্সাম ব্যাচটাতে আমরা যাই। তো এক্সাম ব্যাচে দেখো প্রশ্নগুলো আমরা যে কোনো একটা এক্সাম সিলেক্ট করবো যেগুলো হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের এই এক্সামগুলো হয়েছে, আর এটা হচ্ছে লাইভ হচ্ছে। দেখো এটা লাইভ এক্সাম আজকে হচ্ছে। হ্যাঁ, তো আমরা যে কোনো যে একটা এক্সাম হয়ে গেছে অলরেডি, সেই এক্সামটা দেখবো। দেখো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করি। দেখো এক্সাম 1টা আমরা প্রথম দিনের এক্সামে সিলেক্ট করলাম। তো দেখো এরকম আমাদের এক্সামগুলো থাকে, অনলাইন হোক বা অফলাইন হোক, আমাদের এক্সামগুলো প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? তো দেখো প্রশ্ন যখন চলে আসবে, তো তোমার প্রথম যে কাজটা হবে, তুমি যখন প্রশ্ন পাচ্ছ, প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে আমরা কি সবগুলা প্রশ্ন প্রথম থেকে দাগাতে যাই। ভালো কথা, তুমি দাগাবা, বাট সিরিয়াল তুমি দেখবা, প্রথম থেকে তুমি দেখবা। দেখার ক্ষেত্রে তুমি এক চান্সে তুমি দেখা মাত্র যেইগুলোর উত্তর করতে পারবা, বা যেইগুলোতে তোমার সবচেয়ে বেশি কম সময় লাগবে, তুমি সেগুলো তুমি দাগাবা। যখন তোমার কনফিডেন্স থাকবে যে আমি অনেকগুলো প্রশ্ন দাগাই ফেলছি, তখন তুমি কিন্তু আন্দাজে দাগাতে যাবা না। যখন তুমি বুঝতেছো যে আমার তো আসলে কোনোটাই কমন পড়তেছে না, বা দেখো আমাদের ভর্তি পরীক্ষায় 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্নের মধ্যে 100টাই কিন্তু সহজ, মানে কঠিন থাকে না। তার মধ্যে মিনিমাম দেখবে যে 30 থেকে 40টা প্রশ্ন মোটামুটি সহজ থাকে, মানে খুব দ্রুত সলভ করার মতো এরকম প্রশ্ন থাকে। তো ওই 30-40টা হয়তো তোমার শেষের দিকে থাকতেছে, বা তোমার যে প্রশ্ন সেট ভিন্ন থাকে। তোমার কাছে যে প্রশ্নটা সহজ ওইটা হয়তো আগে আছে, আরেকজনের কাছে হয়তো সহজ প্রশ্ন সবার শেষে আছে। তো এমন যদি হয় যে কঠিন প্রশ্নই তোমার আগে পড়লো, তো তুমি এটার পিছিয়ে যদি সময় নষ্ট করতে যাও, তাহলে কিন্তু ভাই তুমি মারা খেয়ে যাবা। তো তোমার প্রথম টার্গেট থাকতে হবে, প্রথম থেকে তুমি যখন দেখবা প্রশ্নগুলো, দেখো এই যে আমাদের প্রশ্ন পাইছি, এই প্রশ্ন আমি দেখবো যে প্রথম যে পেঁয়াজের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে, এটা মনে করো আমি পারি না। তো পারি না, কি করবো, এটা আমি স্কিপ করে যাবো। তো এটা আমি পারি না, স্কিপ করে গেলাম। পরেরটা আমি এটা ভাববো না এত বেশি, দেখো আমার ভর্তি পরীক্ষাতে আমার 2-3টা স্টেপে আমাকে দাগাইতে হবে। তো প্রথম স্টেপে আমি দেখবো যে যেগুলো আমি এক চান্সে পারতেছি সেগুলো আমি দাগাই ফেলবো, যেন আমি অল্প সময় ম্যাক্সিমাম প্রশ্ন দাগাইতে পারি। ভাই আমি পারতেছি না, এটা আমি কেন এখানে সময় নষ্ট করবো? আমি সময় নষ্ট করবো না, আমি এটা ভাববো কখন, পরে। আগে আমি যেগুলো পারতেছি সেগুলো আমি দাগাবো। তাই কোষ বিভাজনে কোন ধাপে ডিএনএ সংশ্লেষ হয়, তো এটা আমরা জানি যে এজ দশাতে হবে, বা এটা আমি হয়তো মনে করো এটা ভুল হইতে পারে, তো এটা আমি জানি, তো এটা দাগাই ফেললাম। এবার দেখো এখানে এটা আমি জানি, তাহলে এটা আমি দাগাই ফেললাম। তারপর মনে করো ডিএনএ এর কার্যকরী একক, এটা মনে করো আমি জানি, ঠিক আছে? এটা মনে করো আমি জানি, তো দাগায় ফেললাম। তো তুমি যেটা দাগাবা, তুমি যেটা পারো তুমি সেটাকে দাগায় ফেলো। তুমি ম্যাক্সিমাম প্রশ্ন তুমি দেখা মাত্র উত্তর করতে পারো, দেখা মাত্র উত্তর করতে পারতো এরকম প্রশ্ন তুমি দাগায় ফেলো। এরপরে মনে করো এই প্রশ্ন তুমি পারতেছো না, দেখো সবগুলো তুমি দাগায় ফেলছো, ঠিক আছে? এভাবে একদম লাস্ট প্রশ্ন পর্যন্ত তুমি যেগুলো পারছো শুধুমাত্র সেই প্রশ্নগুলো তুমি দাগাচ্ছ, ঠিক আছে? তো তোমার দাগানো শেষ মনে করো এগুলো লাস্টের দিকে তুমি এগুলো পারছো। তো যেগুলো তুমি পারছো সেগুলো তুমি দাগাই ফেললা। এরপরে সেকেন্ড ফেজে তুমি দেখবা যে প্রথম থেকে যে প্রশ্নগুলো বাকি আছে, ঠিক আছে, যে প্রশ্নগুলো বাকি আছে, তাহলে এরপরে মনে করো এখানকার যে প্রশ্ন তুমি একটা বাকি রাখছো, ঠিক আছে, এই প্রশ্ন বাকি রাখছো, এবার এটা নিয়ে তুমি ভাবো, এটা নিয়ে তুমি একটু ভাবো
যে এটা আসলে আমার হচ্ছে কিনা। তুমি যদি এরকম হয় যে এর মধ্যে থেকে যে দুইটা অপশন তুমি আগেই বাদ দিয়ে দিছো, ঠিক আছে, এর মধ্যে থেকে তো মনে করো স্পোরোফাইটিক উদ্ভিদ কোষে কোথায় মায়োসিস ঘটে, স্পোরোফাইটিক যারা স্পোর তৈরি হয়, তো এদের স্পোর তৈরি হচ্ছে, এদের তো আর তোমার জনন কোষ থাকে না, তাই না? তো এই ক্ষেত্রে আমার কি দেহ জাইগোটে এগুলা তৈরি হচ্ছে। তো এদের আমরা আগে দুইটা অপশন বাদ দিয়ে দিব, দুইটা অপশন বাদ দিও, জাইগোটে তো হচ্ছে না, দুইটা অপশন বাদ দিয়ে দিলাম। তো দুইটা অপশন যদি বাদ দিয়ে দিই তাহলে যে কোনো দুইটা অপশনের মধ্যে আসতে এরকম যখন 50-50 তোমার অপশন থাকবে সেগুলো নিয়ে তুমি কাজ করবা। অর্থাৎ এরকম প্রশ্ন থাকবে যেগুলো তুমি এক ধাপে পেরে গেছো, দেখা মাত্র পেরে গেছো, ওগুলো তুমি দাগাবা। তাহলে ম্যাক্সিমাম টাইমে, অর্থাৎ তুমি অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি অলরেডি দাগায় ফেলছো, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স থাকবে। তুমি যদি বেশি প্রশ্ন দাগায় ফেলো তখন তোমার আন্দাজে দাগানোর যে প্রবণতা এটা কিন্তু থাকবে না। তুমি দাগায় ফেললা, এরপরে তুমি যেগুলো 50-50 পারতেছো, মনে করো দুইটা অপশন তুমি পারো না, এটা দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তখন তুমি এই প্রশ্নগুলো নিয়ে ভাববা, এই প্রশ্নগুলো নিয়ে ভাববা। 50-50 যেগুলো আছে এই প্রশ্নগুলাই তুমি শুধুমাত্র রিস্ক নিবা, বাকি প্রশ্ন রিস্ক নিবা না। তো তোমাকে আন্দাজে দাগানো থেকে বের হইতে হবে। আর অবশ্যই তোমার কনসেপ্টও ভালো থাকতে হবে। তুমি যদি একটা বেসিক কনসেপ্ট নাই জানো তাহলে তুমি তো আলটিমেটলি আন্দাজে দাগাতে পাস করতে পারবে না। এমন যদি হয় যে তুমি পরীক্ষার মধ্যে এখানে 60% প্রশ্ন তুমি সলভ করে ফেলছো, নিজে নিজে সলভ করে ফেলছো বা পারতেছো, সেক্ষেত্রে তোমাকে নেগেটিভে থামতে হবে। এবার যদি এমন হয় যে তোমার প্রশ্নই তুমি 100টার মধ্যে মাত্র 40টা দাগাইতে পারছো বা 40টা তুমি পারতেছো, তাহলে তুমি আন্দাজে দাগাতে পারো। বাট যারা তোমার হচ্ছে 55 বা 60-এর মধ্যে তুমি অ্যান্সার করে আসতে পারবা, বা একটা পরীক্ষায় 55 থেকে 60% প্রশ্ন তুমি দাগায় আসতে পারছো, তখনই তোমাকে নেগেটিভের ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে আমি আর বেশি এক্সট্রা না দাগায় নেগেটিভ খাওয়া যাবে না। আমি 60% মার্ক পেয়ে গেছি, যেটা আমার চান্স পাওয়ার জন্য এনাফ মার্ক। বাট যখন আমি 60% বাকি যে 40টা আমার পারতেছি না, আমি পারতেছি না, দেখো 40-এর মধ্যে হয়তো তুমি দেখবা যে 5-7টা প্রশ্ন 50-50 থাকবে, তুমি ওইগুলোতে রিস্ক নিতে পারো, ঠিক আছে, 4 থেকে 5টা প্রশ্নে তুমি রিস্ক নিতে পারো। আদারওয়াইজ এর বেশি রিস্ক নেওয়া যাবে না। 4টা প্রশ্ন দিলেও দেখো তোমার 4টা যদি ভুল হয়ে যায়, দেখো 50-50 থাকলে না 4টা ভুল হবে না, 4টার মধ্যে হয়তো 1টা 2টা হয়ে যেতে পারে। তো একটা হলেও তোমার কিন্তু মার্কটা কমতেছে না, মার্কটা কিন্তু 0.5 বাড়বে। তো তুমি যখন আরো 8টা দাগাতে যাবা, তুমি মনে করো 4টার বদলে 8টা দাগাইছো, তার মধ্যে যদি তোমার যদি মাত্র 2টা হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার এখানে রিস্ক থেকে যায়। তো তুমি সবচেয়ে কম দাগানোর চেষ্টা করবে আন্দাজে, ঠিক আছে। তো তুমি ভাবো যে আন্দাজে দাগাইলে হয়তো হয়ে যেতে পারে, তাহলে কি হবে, কিন্তু ওই যে তুমি যে বাকি 40টা যদি দাগাই ফেলো, তাহলে ভাই তোমার 60 থেকে মার্ক কিন্তু 55-তে চলে আসবে। তখন তোমার কিন্তু দেখা যাবে 50-এর নিচেও চলে আসতে পারে, কারণ তুমি যেগুলো দাগাইছো ওর মধ্যে তো ভুল থাকতে পারে। পরীক্ষার অপশন যেটা আছে, তোমার যেটা উত্তর হয়েছে, স্যারদের কাছে যে উত্তরপত্র আছে ওইটা উত্তর নাও হইতে পারে। তো এর জন্য যখন তুমি 60% মার্ক আপ করে ফেলবা, তখন তোমাকে তোমার হাত কামড়াবে যে দাগাই 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 দাগাই, ঠিক আছে, কিন্তু এটা তোমাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। বাট যদি এমন হয় যে তুমি পারতেছই না, 40% দাগাই ফেলো, সেই ক্ষেত্রে তুমি আন্দাজে দাগাও, এটা কিন্তু তোমার ফ্যাক্ট না, তোমার এখানে বাধা করছে না। কিন্তু যারা অলরেডি 60% দাগাই ফেলছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ মার্কিংটা অনেক বেশি তোমাকে ইফেক্ট ফেলবে, ঠিক আছে। তাহলে এভাবে তুমি পরীক্ষা যখন দিবা, তখন যেগুলো তুমি পারবা, এক চান্সে যেগুলো পারবা সেগুলো তুমি দাগাই ফেলো, এক চান্সে যেগুলো পারবা সেগুলো দাগাই ফেলো। দাগানোর পরে বাকি প্রশ্নগুলা তুমি হচ্ছে এখান থেকে ক্লিয়ার করবা, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো যেগুলো তুমি 50-50 পারতেছো, সেই প্রশ্নগুলো তুমি এখানে দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে। তো আমাদের দেখো এক্সামগুলো দিলাম, দেওয়ার পরে দেখি চলো আমার নেগেটিভ মার্কিং কত আসছে, সাবমিট করে দেই। তো আমার দেখো 50টা প্রশ্ন ছিল, তো এর মধ্যে আমাদের দেখো নেগেটিভ মার্কিং, দেখো আমি ভুল, আমার সঠিক 2টা হয়ে গেছে, আমি দেখো ভুল 5টা দাগায় ফেলেছি আন্দাজে দাগায়, ঠিক আছে। তো এই যে আন্দাজে দাগায় ফেলালাম, দেখো আমার কিন্তু 1.25 মার্ক চলে আসলো। তো আমার মার্ক পাওয়ার কথা ছিল কত, 2, দেখো মার্ক পাওয়ার কথা ছিল 2, বাট আমি 5টা ভুল দেখাইছি, যার ফলে আমার মার্ক চলে আসছে 0.75। দেখো 2 মার্ক পাইতাম কিন্তু আমি, 2 মার্ক, সেখানে আমার কিন্তু কেটে মাত্র 0.75, আমার কিন্তু 1.25 কেটেই নিছে। তাহলে বুঝতেছো নেগেটিভ মার্কিংটা আসলে কমানোটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এইভাবে তুমি যদি এক্সামগুলো দিয়ে ট্র্যাক করতে পারো, দেখো আরেকটা বিষয়, তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, তাই না? তুমি যদি এরকম পরিবেশ যদি নিজেকে তৈরি না করতে পারো, তাহলে আলটিমেটলি তুমি তো নেগেটিভ মার্কিং কমাতে পারবা না। তো তুমি দেখো আমাদের যখন এক্সাম আছে, এক্সামগুলো তুমি দিচ্ছ, তখন সহজেই তুমি কিন্তু নেগেটিভ মার্কিংটা ট্র্যাক করতে পারছো। তো যে এখানে নেগেটিভ মার্কিং তোমার জন্য দেখাবে, এই আল্লাহ এতগুলো মার্ক পেয়ে গেছি আমি নেগেটিভ মার্কিং, তখন তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়ার সুযোগ একটা দিবে, বা ভিতর থেকে মনে হবে যে আমি চেঞ্জ হই, বা এটাকে আমাকে পরিবর্তন করা দরকার। বাট এই যে এক্সামগুলো তোমরা দাও না পরীক্ষার আগে, এটা তোমাদের জন্য কিন্তু অনেক ভুক্তভোগী, ঠিক আছে। তো তোমাকে এক্সামগুলো দিতে হবে, টাইম ম্যানেজমেন্টটা তুমি কত কম সময়ের মধ্যে প্রশ্ন দাগাচ্ছ এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আসলে নজর দেই না, ঠিক আছে। তো চেষ্টা করবা পরীক্ষার আগে এক্সামগুলো বেশি বেশি দাও। তো আমাদের এক্সাম সিস্টেমে দেখতে পাচ্ছ তুমি কয়টা সঠিক দাগাইছো, কয়টা ভুল দাগাইছো, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, কয়টা নেগেটিভ মার্কিং পাইছো, এগুলো সবগুলো তুমি কিন্তু চোখের সামনেই দেখতে পারছো, ঠিক আছে। এবং আলাদা করে তুমি কিন্তু এখান থেকে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ, কয়টা সঠিক, তুমি কয়টা সঠিক দেখাইছো সেগুলো তোমার এখানে আছে, ঠিক আছে। দেখ একটা সঠিক হয়েছে, যাক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কয়টা ভুল হয়েছে,
তুমি দাগাইছো, দাগানোর পরে ভুল হয়েছে। দেখো এই কটা প্রশ্ন তোমার ভুল হয়েছে, তো তুমি আলাদা করে কিন্তু ভুলগুলো, যে ব্যাখ্যা থেকে তুমি কিন্তু ভুলগুলো ঠিক করে নিতে পারো, ঠিক আছে? তো ভুল থেকে যেগুলো ভুল হবে ব্যাখ্যা থেকে তুমি ঠিক করে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে খুব সহজেই তুমি যেগুলো দাগাইছো ভুল যদি হয় আলাদা করে ট্র্যাক করতে পারতেছো। এরপরে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তুমি যেগুলো ব্ল্যাঙ্ক রাখছো অলরেডি, তো সেইগুলো তুমি কিন্তু আলাদা করে দেখতে পারো। দেখো ব্ল্যাঙ্ক প্রশ্ন কয়টা সেটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ, যে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছিলা, তুমি দাগাও নাই কয়টা, সেগুলো একটু ব্যাখ্যা দেখে তুমি এগুলো ঠিক করে নিলা, ঠিক আছে? ব্যাখ্যা দেখে তুমি এগুলো ঠিক করে নিলা। তো এইভাবে তুমি খুব সহজেই আমাদের কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস থেকে খুব সহজেই তোমার মার্কগুলা কন্ট্রোলে আনতে পারো। তো অবশ্যই চেষ্টা করো এরকম প্যাটার্ন ফলো করার, এক্সামগুলো দেওয়ার। তুমি কিন্তু একদিনেই চেঞ্জ করতে পারবে না, এটা তোমার কিন্তু এটা অনেকদিন ধরেই তোমার অভ্যাস, তাই না? তুমি সব দেখাবা, এই অভ্যাসটা তোমার অনেক দিনের। তো এই অভ্যাসটা তুমি যদি চেঞ্জ করতে চাও, তো তোমাকে পরীক্ষার আগে যে সময়টা আছে, এই যে 20 থেকে 25 দিন সময় তুমি পাবা, এই সময়টা অ্যাটলিস্ট তোমাকে নেগেটিভ মার্কিং এর উপর কাজ করতে হবে। আন্দাজে সব দাগানো যাবে না, যেগুলো আমি পারবো সেগুলো দাগাবো। 50-50 যেগুলো পাচ্ছে সেগুলো হয়তো আমার 4 থেকে 5টা, মানে আমার চান্স থাকবে যে হওয়ার মতো। বাট ওই 50-50 তুমি যদি 10টা দাগায় আসো, যদি তোমার না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। তো অবশ্যই 60% মার্ক যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি ওখানে থেমে যাব। বাকিগুলো আমি যখন চিন্তা করবো যে হচ্ছে কিনা, কোনোভাবে ম্যাথমেটিক্যাল পার্টগুলো থাকবে বা একটু সময় দিলে আমি পারবো, এরকম প্রশ্ন কিন্তু অনেক থাকবে, যে তুমি যদি একটু সময় দাও, মনে করার চেষ্টা করো, সেগুলো তুমি পারবা। তো ওইগুলাই তুমি দাগাবা, তাছাড়া এক্সট্রা দাগাবা না। আর কি, আগে তোমার চেষ্টা করতে হবে যে তুমি কম সময়ে সর্বোচ্চ প্রশ্ন দাগাতে পারছো কিনা। ওই যে প্রথম দেখাতে দাগাতে পারছো বা কম সময়ে দাগাতে পারছো, এগুলো আগে তুমি দাগাই ফেলবা। তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে, তুমি বুঝতেছো আমার এতগুলো আমি অলরেডি দাগাই ফেলাইছি, তাহলে আমার আন্দাজে দাগানোর দরকার নাই, ঠিক আছে? এই কাজটা তুমি করবো। আর শেষ পর্যন্ত কি, বেশি বেশি এক্সাম দাও, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্সাম দাও, নেগেটিভ মার্কিং ট্র্যাক করো, তোমার নেগেটিভ মার্কিং কত আসছে, ঠিক আছে? কত আসছে, তো নেগেটিভ মার্কিং এর জন্য দেখো মার্কটা তোমার কত কমে গেল, তো এটা থেকে তোমার রিগ্রেট ফিল হবে, ঠিক আছে? এটা তুমি কিন্তু রিগ্রেট ফিল করে তুমি পরবর্তী এক্সামটাতে, নেক্সট এক্সামে তুমি কিন্তু আর এভাবে করবা না। তো এইভাবে তোমাকে নেগেটিভ মার্কগুলো কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, তো এক্সাম ব্যাচের ডিটেলসটা তোমাদের দেখালাম। এখানে অলরেডি পরীক্ষাগুলো চলতেছে আমাদের, পরীক্ষাগুলো চলতেছে, তো এই সবগুলোতে একটু ডিটেলস আমাদের অলরেডি তোমাদের ঈদ স্পেশাল ডিসকাউন্টও দেওয়া আছে। তো যারা ভর্তি হবা তারা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কষ্ট করে, তাহলে তুমি কিন্তু এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়ার ভাই কোনো বিকল্প নাই, যত বেশি এক্সাম দিবা পরীক্ষা ভীতি তোমার দূর হবে। শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে দিবে না, যতগুলো প্ল্যাটফর্ম পারো এক্সাম বাই মাস্ট তোমাকে দিতে হবে। কারণ বাসায় বসে প্র্যাকটিস করতেছো, ওখানে তুমি 1 ঘন্টা ধরে 10টা প্রশ্ন সলভ করলা, বাট এক্সামে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সলভ করতে হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে প্রশ্ন সাবমিট করতে হবে। তুমি নেগেটিভ মার্কিং ট্র্যাক করতে পারতেছো, তো এই কাজগুলো তোমাকে আগে থেকেই করতে হবে। পরীক্ষার আগের রাতে তুমি চিন্তা করে গেলা যে আমি নেগেটিভ মার্কিং কমবো, এটা পসিবল না। তোমাকে আগে থেকে এটা ট্র্যাক করতে হবে, আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া ওই একদিনে তুমি কখনোই নেগেটিভ মার্কিং কন্ট্রোল আনতে পারবা না, এটা লিখে রাখো, ঠিক আছে? পরীক্ষার আগে টাইম ম্যানেজমেন্ট করবা, যে আমি 20 মিনিট ফিজিক্স লাগাবো, 20 মিনিট কেমিস্ট্রি, হবে না এভাবে। তোমাকে আগে থেকে এটা প্র্যাকটিস করে যাইতে হবে, নিজের মাইন্ডকে এভাবে প্র্যাকটিস করে তোমাকে যাইতে হবে, তাহলে তুমি ওখানে যে ভালো একটা আউটপুট পাবা। তো এই বিষয়গুলো তোমাদের বলতেছি আগে থেকেই, যেন পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদের না কাদা লাগে, ঠিক আছে? এটা লাস্ট একটা সুযোগ, লাস্ট সুযোগটা অবশ্যই যেন কোনোভাবে ভুল না করা যায়। অনেক ভুল করে ফেলছো অলরেডি যে পরীক্ষাগুলো দিছে, তো এই লাস্ট সুযোগে তোমার কোনো যেন ভুল না হয়, এটা তুমি এনশিওর করো, ঠিক আছে? ভুলগুলো যদি বাদ দিতে পারো তাহলে এখানে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমাদের মেজর যে প্রবলেমগুলো থাকে, টাইম ম্যানেজমেন্ট এবং নেগেটিভ মার্কিং, এটাকে যদি কামব্যাক দিতেছো তো অবশ্যই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো, বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।